আজ আপনাদের বামপন্থীদের এক চরম দ্বিচারিতার গল্প বলবো। একই বামপন্থা, একই চে গেভারা, একই রেড বুক, কিন্তু ভারতের বামপন্থীদের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে চীন রাশিয়ার বামপন্থীদের। ভারতে যেখানে প্রতিনিয়ত মুসলিম সংখ্যালঘু পদলেহন করা হচ্ছে, বামপন্থীরা করছে, অপরদিকে প্রতি মুহূর্তে অত্যাচারিত হচ্ছে চীন এবং রাশিয়ার মুসলিমরা। অথচ অদ্ভুতভাবে গাজার মুসলিমদের জন্য এখানকার বামপন্থীদের বুক ফেটে গেলেও মুসলিমদের অত্যাচার দেখেও মুখে কুলুপ দিয়েছে বামেরা। কিভাবে আছে চীন আর রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের মানুষজন? ঠিক কতটা কড়াকড়ির মধ্যে দিন কাটাতে হয়, কতটা অত্যাচারিত হয় তারা, আজ বলবো সেটাই। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি, রাশিয়ায় কি হচ্ছে মুসলিমদের সঙ্গে। রাশিয়ায় একের পর এক মুসলিম ধর্মীয় নেতার গ্রেপ্তারি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রুশ কর্তৃপক্ষের দাবি, দুর্নীতি, আইন ভঙ্গ, চরমপন্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে বিশ্লেষকদের একাংশের মতে এর মাধ্যমে মুসলিম ধর্মীয় নেতৃত্বের ওপর নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চাইছে ক্রেমলিন। চলতি বছরের মে মাসে রাশিয়ার নিরাপত্তা বাহিনী ৮ জন মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেফতার করে, যদিও পরে তাদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়। ধৃতদের মধ্যে ছিলেন কারেলিয়ার এক মুসলিম পণ্ডিত উইসাম বার্ডভিল। এক রুশ সংবাদের খবর অনুযায়ী সেরেমেতিয়াভো বিমানবন্দরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তিনি গ্রেফতার হন। তাকে 15 দিনের কারাদণ্ডে সাজা দেওয়া হয়। পরে বার্ডভিল সহকারী আহমাদ তাঙ্গিয়েভকেও গ্রেফতার করে রুশ নিরাপত্তা বাহিনী। অন্যদিকে গত 19 মে ঘুষ চাওয়ার অভিযোগে পুলিশরা ধরা পড়েন রাশিয়ার মর্দোভিয়া প্রজাতন্ত্রের বিশিষ্ট ধর্মীয় নেতা রয়্যাল আসেনভ। এছাড়াও এই গ্রেফতারের তালিকায় রয়েছেন আরো অনেক মুসলিম ধর্মগুরু। কিন্তু এই গ্রেফতারের নেপথ্যে কি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? রুশ আধিকারিকরা বলছেন এই গ্রেফতারিগুলি মূলত আইন ভাঙা, দুর্নীতি এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক অভিযোগের তদন্তের অংশ। কিন্তু বিশ্লেষকদের একাংশের মতে এর মাধ্যমে আসলে মুসলিম ধর্মীয় নেতৃত্বের ওপর নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চাইছে ক্রেমলিন। চরমপন্থী ইসলামী সংগঠনগুলি বারবার নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখে রাশিয়া। ফলে তাদের উপর নিয়ন্ত্রণ থাকলে চরমপন্থা ঠেকানো সহজ হবে। রাশিয়ার জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম ধর্মাবলম্বী, বিশেষ করে উত্তর ককেসাস, তাতারস্তানের মতো অঞ্চল মুসলিম প্রধান। এই অঞ্চলগুলোতে মুসলিম ধর্মীয় নেতাদের প্রভাবও অনেক বেশি। তাই রুশ প্রশাসন চায় তারা যেন রাষ্ট্রের নীতির সঙ্গে বিরোধে না যায়। শুধু তাই নয়, বিশ্লেষকদের একাংশের মতে ক্রেমলিন এমন ধর্মীয় নেতাদেরই বেশি গুরুত্ব দিতে চায় যারা সরকারকে সহযোগিতা করে। কাজেই বুঝতে পারছেন, রাশিয়ায় ধর্মীয় যারা গুরু রয়েছেন, বিশেষ করে মুসলিম ধর্মীয় গুরু, তাদেরকে কার্যত গান পয়েন্টের সামনে রাখা হয়েছে। বুঝতেই পারছেন, যদি ধর্মীয় গুরুদের এই অবস্থা হয় তাহলে সেখানকার সাধারণ মুসলিমদের কি অবস্থা। এবার আপনি তুলনা করুন আমাদের ভারতবর্ষের সঙ্গে। আমাদের ভারতবর্ষে ইসলামিক স্কলার বা মুসলিম ধর্মগুরুরা যথেষ্ট সম্মান পেয়ে থাকেন। কেউ কেউ তো আবার ভোটের ময়দানে নাম লিখিয়ে ভোটে জয়ীও হন। এই পীরজাদা নওজাদ সিদ্দিকীর কথাটাই ধরুন, রীতিমতো একটা দল খুলে বামেদের সঙ্গে জোট বেঁধে দুবার বিধায়ক হয়ে গেলেন তিনি। আর রাশিয়ার মুসলিম ধর্মগুরুদের কথা ভাবুন, বেচারীদের অর্ধেক জীবন জেলের গারদেই কেটে যায়। তবে মুসলিমদের নিয়ন্ত্রণ করার বিষয়ে রাশিয়াকে কয়েক গোল দেবে চীন, কারণ এই ব্যাপারে তারা আরো বেশি নৃশংস, আরো বেশি অত্যাচারী। চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের ওপর নানা অত্যাচার চালায় চীনা প্রশাসন। জোর করে ক্যাম্পে আটকে রাখা, স্বাধীনভাবে ধর্মাচরণে বাধা দেওয়া কিংবা খাদ্যাভ্যাস আমূল বদলে দেওয়ার চেষ্টা চলে। দশকের পর দশক ধরে চীনের কমিউনিস্ট সরকারের অত্যাচার সহ্য করতে হচ্ছে শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের। বেজিং এর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ। কার্যত বুটের তলায় রাখা হয় উইঘুর মুসলিমদের। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী দুনিয়ার বাজার দখল করতে দীর্ঘদিন ধরে সস্তা দরে পণ্য বিক্রি করে চীন। আর এই ব্যবস্থা চালু রাখতে সুনির্দিষ্ট একটা পন্থা অনুসরণ করে চলে ড্রাগন সরকার। সেটা হলো শ্রমশক্তির জন্য ন্যূনতম ব্যয়, অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের পিছনে সেভাবে খরচ করে না বেজিং। বিশ্লেষকদের একাংশের দাবি, এই কারণে উইঘুর মুসলিমদের আরো বেশি করে প্রয়োজন চীনা সরকারের। বছরের পর বছর ধরে নামমাত্র অর্থে কারখানাগুলিতে তাদের কাজ করতে বাধ্য করে বেজিং সরকার।
এর জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও পান না তারা। উল্টে প্রতিবাদ করলেই পুনঃশিক্ষা শিবিরে পাঠিয়ে দেওয়া হয় তাদের, আর সেখানেই ভয়ঙ্কর বন্দি জীবন কাটাতে হয় উইঘুরদের। 2018 সালে চীনের সিনজিয়াং প্রদেশের এই বিশেষ মুসলিম সম্প্রদায়কে নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জ। তার ছত্রে ছত্রে ছিল উইঘুরদের ওপর বেজিং এর নির্মম অত্যাচারের কাহিনী। ওই রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 10 লক্ষ মানুষকে বিভিন্ন শিবিরে আটকে রেখেছে বেজিং এর কমিউনিস্ট সরকার। এই তথ্য প্রকাশ্যে আসার পরই দুনিয়া জুড়ে হইচই পড়ে গিয়েছিল। রাষ্ট্রপুঞ্জের দাবি 2017 সালের মাঝামাঝি 2 লক্ষ উইঘুরকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষাদানের কথা বলে জোরপূর্বক পুনঃশিক্ষা শিবিরে পাঠায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির দাবি, শুধু আটকে রাখা নয়, সেখানে নানা রকম ভাবে গণহারে তাদের ধর্মান্তকরণ করে ড্রাগন সরকার। যদিও এই রিপোর্টকে পুরোপুরি অস্বীকার করেছে বেজিং, খুব স্বাভাবিক, তারা অস্বীকার করবে, তাদের সরকারি পলিসির মধ্যে পড়ে সেটা। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে যে ভিডিও ক্লিপ সামনে আসে, সেই ভিডিও ক্লিপগুলো ভয়াবহ, শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। চীনে উইঘুর মুসলিমদের দুরবস্থা নিয়ে একটা নথি ফাঁস করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, একটি সংস্থা। বিবিসি প্যানোরামা এবং দ্য গার্ডিয়ান সহ বিশ্বের নামি দামি 17টি সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই সংস্থার। ফাঁস হওয়া নথির মাধ্যমে বন্দি শিবিরের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা আধিকারিকদের কাছে পাঠানো চীনা কমিউনিস্ট পার্টির ডেপুটি সেক্রেটারির নির্দেশাবলী প্রকাশ্যে চলে আসে। ওই সময় সিপিসির ডেপুটি সেক্রেটারি পদে ছিলেন ঝু হাইলুন। ফাঁস হওয়া নথি অনুযায়ী পুনঃশিক্ষা শিবিরগুলিতে কঠোর নিয়মকানুন চালু রাখার নির্দেশ দেন তিনি। মোট 9টি বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয় ওই নথিতে। তার প্রথমেই ছিল উইঘুররা যেন কোনোভাবেই শিবির থেকে পালাতে না পারেন। এর পাশাপাশি ফাঁস হওয়া নথিতে আরো কিছু বিষয়ের উপর জোর দেওয়ার নির্দেশ ছিল। তার মধ্যে অন্যতম হলো ম্যান্ডারিন ভাষা শিক্ষা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী উইঘুররা যাতে অন্য কোনো ভাষায় কথা না বলেন সেদিকে সতর্ক দৃষ্টি রেখে চলে চীন। এমনকি তাদের খাদ্যাভ্যাস, ধর্মীয় আচার আচরণ এবং নিজস্ব সংস্কৃতিকে ধীরে ধীরে মুছে ফেলতে উদ্যত হয়েছে জিনপিং সরকার। সিনজিয়াং প্রদেশে একের পর এক মসজিদ ধুলোয় মিশিয়ে দিয়েছে চীনের সরকার। তবে উইঘুরদের উপর অত্যাচার নিয়ে চীনা সরকারের একটা সুনির্দিষ্ট যুক্তি রয়েছে। বেজিং এর দাবি, এই সম্প্রদায়ের সকলেই নাকি চরমপন্থায় বিশ্বাসী, তার বিরুদ্ধেই কমিউনিস্ট সরকারকে লড়াই করতে হচ্ছে। সে কারণেই পুনঃশিক্ষা শিবিরগুলি খোলা রেখেছে প্রশাসন। সেখানে উইঘুরদের চীনের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এবার ভাবুন, চীনে যে পরিমাণ অত্যাচারের শিকার হচ্ছেন উইঘুর মুসলিমরা, তার এক অংশ ভারতে হয় না। ভারতে তারা সমান অধিকার, সমান ভোটাধিকার এবং সমান নাগরিকত্বের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন, বরং সংখ্যালঘু হিসেবে একটু বেশিই পান। এবার বুঝুন, যে চীন এবং রাশিয়ার বামপন্থা বা সমাজতন্ত্রের আদর্শ নিয়ে ভারতের বামেরা প্রতিনিয়ত বুক ফোলান, সেই রাষ্ট্রগুলো নিজের দেশের মুসলিমদের সাথে কি আচরণ করছে। চীন আর রাশিয়ার কমিউনিস্টদের কাছে দেশের অখণ্ডতা এবং নিজের সংস্কৃতি শেষ কথা। সেখানে চরমপন্থা বা তোষণের কোনো জায়গাই নেই। কিন্তু ভারতের কমিউনিস্টদের চরিত্র ঠিক এর উল্টো। এদের নীতিতে কোনো জাতীয়তাবাদ নেই, আছে শুধু ক্ষমতার লোভ আর তার জন্য চরম তোষণ নীতি। বিদেশে যখন মুসলিমদের ওপর প্রকৃত অত্যাচার হয়, সেটা জিনজিয়াং প্রদেশে উইঘুরদের ওপর হোক কিংবা রাশিয়ার ক্রেমলিনের কড়া খাঁচায়, তখন এই ভারতীয় বামপন্থীদের মুখে কুলু পেটে যায়। চীন বা রাশিয়ার বিরুদ্ধে একটা টু শব্দ এদের মুখ থেকে বেরোয় না, কারণ প্রভু রাষ্ট্র চটে যেতে পারে। অথচ এই বামপন্থীরাই আবার গাজার মুসলিমদের জন্য কলকাতা রাস্তায় বসে অবরোধ করে, কান্নাকাটি জুড়ে দেয়। কেন বলুন তো? কারণ একটাই, ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতি। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট সরকারের ইতিহাস ঘাটলে দেখা যাবে, প্রগতিশীলতার মুখোশ পরে আসলে এক নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করা হয়েছিল। ধর্মের নামে তোষণ করা, তাদেরকে অনগ্রসর রেখে দেওয়া এবং শুধুমাত্র ভোটের গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে এই সংখ্যালঘু সম্প্রদায়কে। ভোটের জন্য চরম সমঝোতা করা হয়েছে। আর আজ যখন আদর্শের বুলি আওড়ানো এই বামপন্থীরা বাংলায় অস্তিত্ব সংকটে ভুগছে, তখন তারা নিজেদের সেকুলার বা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এক নিমেষে বিসর্জন দিচ্ছে। এমনকি ক্ষমতার লোভে এরা পীর জাহাদের সঙ্গেও জোট করতে দুবার ভাবেনি। যে বামপন্থীরা ধর্মকে আফিম বলতো, তারাই আজ ভোটের জন্য ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে আঁকড়ে ধরছে। একদিকে চীন রাশিয়ায় মুসলিমদের বন্দি শিবিরের আর্তনাদ, আর অন্যদিকে ভারতের বামপন্থীদের সুবিধাবাদী তোষণের ইতিহাস।
এই দুইয়ের ফারাকটাই প্রমাণ করে দেয় যে ভারতের বামপন্থা আসলে কতটা মেকি, কতটা সুবিধেবাদী। এরা সমাজতন্ত্রের কথা শুধু মুখেই বলে, নিজেদের আখের গোছাতে ব্যবহার করে, আর ব্যবহার করে ক্ষমতার অলিন্দে টিকে থাকতে। একই লাল পতাকা, একই চে গেভারা, অথচ ক্ষমতার স্বার্থে আদর্শের এই চরম ডিগবাজি আর দ্বিচারিতা নিয়ে আপনাদের কি মতামত? চীন আর রাশিয়ার এই কড়া বাস্তব দেখার পরেও কি ভারতের বামপন্থীদের এই তোষণের রাজনীতিকে আপনারা সমর্থন করেন? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।